জেনেটিক্সের প্রথম ক্লাস চলতে থাকবে কন্টিনিউ, সপ্তাহে একটা বা দুটো করে। তো জেনেটিক্স শিখতে হলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিন। যা কিছু জিন সংক্রান্ত সেটাই জেনেটিক্স। তো আগে জিন সম্পর্কে ভালো করে জানতে হবে। তাহলে আমরা একেবারে শুরু করব সেল থেকে। সেখান থেকে কীভাবে আমরা আস্তে আস্তে জিনে পৌঁছাবো। তো প্রথম ক্লাসে বেসিক কনসেপ্ট অ্যাবাউট জিন আমরা শুরু করবো একদম সেল থেকে। চলো শুরু করা যাক। তো সেল কিনা, সেল হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, এটা আমরা জানি সবাই। তো স্ট্রাকচারাল কেন সেটা আমরা জানি যে অনেক সেল দিয়ে আমাদের বডিটা তৈরি হয়। প্রথমে সেল, অনেকগুলো সেল মিলে টিস্যু, টিস্যু মিলে অর্গান, অর্গান মিলে সিস্টেম ইত্যাদি, এটা আমরা সবাই পড়েছি, জানি। এখন সেলকে কেন ফাংশনাল ইউনিট বলা হয় বা কার্যকতাকেও সেলকে কেন বলা হয় না, আমরা দেখবো আমাদের বডিতে যা যা ফিজিওলজিক্যাল কাজ হয় বা যে কাজই হোক, সেই সমস্ত কাজই কিন্তু কোনো না কোনো কোষের দ্বারা তৈরি হয়। সেই জন্য আমাদের কার্যকতা এককেও বলা হয় কোষকে। যেমন খুব সহজ একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে কি না, ধর আমরা মাংস খেলাম, মানে কি প্রোটিন খেলাম, মাংস, মিট। এখন এই মাংসটা যদি আমরা খাই, এর পরিপাক কোথায় হয় না, আমরা সবাই জানি যে প্রোটিনের পরিপাক হয় ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, কোথায় না স্টোমাকে, শুরু হয় স্টোমাকে, মেনলি স্টোমাকে প্রোটিন পরিপাক হয়। এখন তাহলে প্রোটিন পরিপাকের প্লেসটা বা জায়গাটা হলো কিনা স্টোমাক। কিন্তু পরিপাকটা কে করে না, পরিপাকটা করে একটা এনজাইম যার নাম হচ্ছে পেপসিন। সেই এনজাইমটা কে তৈরি করে না, এই পাকস্থলীর এই ওয়ালে থাকা একটা সেল যার নাম হচ্ছে পেপটিক সেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, পেপটিক সেল থেকে একটা এনজাইম তৈরি হয় যার নাম হচ্ছে, বা একটা প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে পেপসিন, যে কিনা কি করে না ডাইজেশনটা করলো। তাহলে আমরা প্রোটিনের পরিপাক একটা কাজ আমাদের, কে আজ কাজটা কে করলে দেখলাম না, সেল। একটা একটা সেল কি নাম না পেপটিক সেল। একইভাবে যদি আমরা কার্বোহাইড্রেটের পরিপাক দেখি, সেটাও করে কি না স্যালিভারি অ্যামাইলেজ, তাকে সিনথেসিস করে কি না স্যালিভারি গ্ল্যান্ডের কিছু সেল। অর্থাৎ আলটিমেটলি এই যে ডাইজেশন কাজটা কে করছে না, ঠিক কোনো না কোনো সেল করছে। কিভাবে করছে না, কোনো না কোনো প্রোটিন তৈরি করার মাধ্যমে। যেমন পেপসিন এটা প্রোটিন, এনজাইম তো উৎসেচক, উৎসেচক আলটিমেটলি কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, উৎসেচক মানে। তাহলে একটা কোষ, সে তার কাজ হচ্ছে প্রোটিনের ডাইজেশন, ডাইজেশন অফ প্রোটিন। সে কিভাবে কাজটা করলো না, সে একটা প্রোটিন তৈরি করলো যার নাম পেপসিন, সে ডাইজেশনটা করলো। তাহলে দেখ, কাজটা হলো ডাইজেশন অফ প্রোটিন, কে করলো না আমাদের স্টোমাকে থাকা একটা সেল, পেপটিক সেল। একইভাবে আমরা যদি আরো কোনো কাজ দেখি, যেমন কি কাজ ধরি, আগের দিনে যেমন একটা এক্সাম্পল বলছিলাম, যেটা মাসেল সেল, সেই মাসেল সেলের মধ্যে যদি ব্লাড ভেসেল থেকে গ্লুকোজকে ঢোকাতে হয়, তাহলে ধর ব্লাড ভেসেল, এটা ব্লাড, এখানে কি আছে না ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজ ধরে এই মাসেল সেলের মধ্যে ঢুকবে। তো এই যে একটা প্রসেস, যে গ্লুকোজটা মাসেল সেলে ঢুকবে, এটাকে কে নিয়ন্ত্রণ করছে বা এটা কিভাবে হয় না, এটাও কোনো না কোনো কোষ করে। কে করে না, প্যানক্রিয়াসের মধ্যে থাকে আছে বিটা সেল। সেই বিটা সেল একটা প্রোটিন তৈরি করে যার নাম ইনসুলিন, যেটা আমরা জানি কি হরমোন, হরমোন তো একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে ইনসুলিন, সেই ইনসুলিন এসে কি করছে না, এখানে চ্যানেল গুলো যুক্ত, এখানে এই সেলটার মধ্যে কাজ করছে এবং চ্যানেল তৈরি করছে, ফলে গ্লুকোজটা ভিতরে ঢুকছে। তাহলে এই যে আরেকটা কাজ আমরা দেখলাম, যে ব্লাড গ্লুকোজটা সেলের মধ্যে ঢোকানো কে করছে না বিটা সেল। তাহলে প্রোটিনের ডাইজেশন হোক, আর কার্বোহাইড্রেটের বা গ্লুকোজের সেলের মধ্যে ঢোকা হোক, বা এরকম আমরা যত যে আমরা কাজ দেখবো আমাদের বডিতে পারফর্ম হয়, সেই সমস্ত কাজেই কে করে না, কোনো না কোনো সেল করে। তাহলে সেই কারণে আমরা সেলকে কি বলি না, আমাদের কার্যকতা একক। এখন এইগুলো পড়তে গিয়ে আমরা কি দেখলাম না, সেল যে কোনোটা কাজ করে, কিভাবে কাজটা করে না, সেল কাজ করে কোনো না কোনো প্রোটিন তৈরি করার মাধ্যমে। কি বললাম, সেল কাজ করে কোনো না কোনো প্রোটিন তৈরি করার মাধ্যমে। যেমন এখানে দেখলাম পেপসিন তৈরি করলে একটা প্রোটিন, এখানে দেখলাম ইনসুলিন, সেটাও একটা প্রোটিন। তাহলে সেল পারফর্ম various
works by protein synthesis। তাহলে কোনো না কোনো প্রোটিন সিনথেসিস করার মাধ্যমেই কিন্তু সেল এই সমস্ত কাজগুলো করে। এইটা হলো আমাদের বেসিক বা প্রিলিমিনারি আইডিয়া, যে একটা সেল আমাদের ফাংশনাল ইউনিট এবং আমাদের বডিতে যত সমস্ত ফিজিওলজিক্যাল ওয়ার্ক হয় সেই সমস্ত ওয়ার্কেই কোনো না কোনো সেল করে, এবং কিভাবে করে না, কোনো না কোনো প্রোটিন তৈরি করার মাধ্যমে করে। সেই প্রোটিনটা হতে পারে মেবি এনজাইম অর হরমোন। এখন তাহলে সেলকে আমরা জানি যে সেলের মধ্যে মেন অর্গানেল কে থাকে না, নিউক্লিয়াস। আমরা জানি যে নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল বা কোষের মস্তিষ্ক। তাহলে একটা কোষ, তার যদি মেন কাজ হয় প্রোটিন সিনথেসিস করা, এবং সেলের মধ্যে মেন অর্গানেল যদি নিউক্লিয়াস থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে সেলের যে মেন কাজ প্রোটিন সিনথেসিস করা, সেইটা নিশ্চয়ই নিউক্লিয়াস দ্বারা রেগুলেটেড হয়। এবং সেলের মেন কাজটা নিউক্লিয়াস দ্বারা রেগুলেটেড হয় বলেই আমরা নিউক্লিয়াসকে বলি কি না, ব্রেন অফ দ্য সেল। এখন নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস আছে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন থ্রেড। এখন এই নিউক্লিয়াসের মধ্যে যদি দেখি যে কোনটা মেন মেটেরিয়াল বা কে আসলে এই প্রোটিন তো সিনথেসিস করার জন্য দায়ী, তাহলে দেখা যাবে কি না, সেটা হচ্ছে এই ক্রোমাটিন থ্রেড। সেটা হলো এই ক্রোমাটিন থ্রেড। তাহলে এই ক্রোমাটিন থ্রেডটা আসলে কি না, এই ক্রোমাটিন থ্রেডটা আসলে হলো কি না, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থ্রেড আছে, এবং সেই ক্রোমাটিন থ্রেডটা কি না আসলে হচ্ছে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এখন এই ক্রোমাটিন থ্রেডের মধ্যে কি বললাম না, আসলে কি না, ওটা একটা ডিএনএ। আবার একটা সেল যা কিছু পারফর্ম করে বা যা কিছু পারফর্ম করে, সব কি করে না, প্রোটিন তৈরি করার মাধ্যমে করে। এবং সেই প্রোটিনগুলো কোথা থেকে তৈরি হয় বা কিভাবে সেল তৈরি করে, তাহলে সেল কোথা থেকে তৈরি করে না, সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসই তৈরি করে। আবার নিউক্লিয়াসের মধ্যে কে করে না, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন থ্রেড আছে তার মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে বা সেই ডিএনএ গুলোই প্রোটিন তৈরিতে হেল্প করে। তাহলে সেই ব্যাপারটাকে একটু ডিটেলে দেখলে কি দেখা যায় না, এই একটা নিউক্লিয়াস, তার এটা নিউক্লিওলাস, আর মেইনলি যেটা আছে সেটা হচ্ছে ক্রোমাটিন থ্রেড। এখন এই ক্রোমাটিন থ্রেডকে আমরা যদি একটু বড় করে দেখি বা ওপেন করে দেখি, তাহলে কি ক্রোমাটিন থ্রেডটা আসলে কি না, আসলে হচ্ছে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আসলে হলো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো এই ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে, এই যে ডিএনএ, এই ডিএনএ এর মধ্যেই কি আছে না, ওই প্রোটিন তৈরি করার জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সবকিছু ইনফরমেশন এই ডিএনএ এর মধ্যে আছে। তাহলে এই ডিএনএ এর সাথে কিছু প্রোটিন যুক্ত হয়ে তৈরি হয় ক্রোমাটিন। এইটা হচ্ছে ক্রোমাটিন, এটা হলো কিনা ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা আসলে কি দিয়ে তৈরি না, ডিএনএ এবং তার সাথে কিছু প্রোটিন, ডিএনএ প্লাস কিছু প্রোটিন। তো ডিএনএ প্লাস প্রোটিন মিলে তৈরি হয় কি না, ক্রোমাটিন। এখানে কিছু হিস্টোন প্রোটিন থাকে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো। তো এই ডিএনএ এর মধ্যে কি থাকে না, একটা তাহলে সেলের মেন কাজ কি দেখলাম না, সেলের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এখন এই ডিএনএ এর মধ্যে কি আছে না, এই প্রোটিন তৈরি করার ইনফরমেশন আছে। এই ডিএনএ এর মধ্যে কিছু অংশ বা একটা পার্টিকুলার একটা ডিএনএ এর মধ্যে কিছুটা অংশ, কিছুটা পার্টিকুলার অংশ, ধর এতটা দাগ দিন, এই অংশটা যদি একটা কার্যকরী প্রোটিন তৈরি করার সংকেত বহন করে বা কার্যকরী প্রোটিন তৈরি করতে পারে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো না, জিন। তাহলে ডিএনএ এর মধ্যে কি থাকে না, জিন থাকে। ডিএনএ এর মধ্যে কি থাকে, জিন থাকে। জিন আসলে কিনা ডিএনএ এরই কিছুটা অংশ।
কতটা অংশকে আমরা জিন বলবো? না যতটা অংশ একটা কার্যকরী প্রোটিন তৈরি করার জন্য দায়ী বা একটা কার্যকরী প্রোটিন তৈরি করতে পারে, ততটা অংশকে আমরা বলবো জিন। তাহলে এখানে থেকে আমরা নতুনটা জিনিস ছিলাম জিন। তো এই জিন এর ডেফিনেশন তাহলে কি দাঁড়ালো? না ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ বা পার্ট অফ ডিএনএ, ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ or part of DNA কতটা পার্ট বা কতটা অংশ? না যতটা একটা কার্যকরী প্রোটিন তৈরি করতে সক্ষম, বা আমরা বলতে পারি which can synthesize a functional protein। which can synthesize a functional protein, সেটাকে আমরা কি বলবো? না জিন। তাহলে জিন কি দাঁড়ালো? না জিন হলো একটা ডিএনএ এর কিছুটা অংশ, কতটা অংশ? না যতটা অংশ একটা কার্যকরী প্রোটিন তৈরি করার জন্য দায়ী বা যতটা অংশ একটা কার্যকরী প্রোটিন তৈরি করতে পারে তাকে আমরা কি বলি? জিন বলি। তাহলে দেখ এই ডিএনএ এর এতটা অংশ, এই অংশটা যদি একটা এ প্রোটিন তৈরি করে তাহলে আমরা এই অংশটাকে বলবো জিন এ বা জিন অফ এ প্রোটিন। বা ধর এইখান থেকে এতটা অংশ একটা বি প্রোটিন তৈরি করে তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ডিএনএ অংশটাকে বলবো না জিন অফ বি প্রোটিন বা জিন বি। এইভাবে আমাদের এই ডিএনএ এর মধ্যে টোটাল ডিএনএ কন্ট্যাক্ট সেলের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকে তার মধ্যে প্রচুর পরিমাণ, কতটা না প্রায় 25 থেকে 30,000, 25,000 থেকে 30,000 জিন আছে, এবং এই প্রত্যেকটা জিন থেকে একটা ডিফারেন্ট টাইপ অফ, অর্থাৎ 25 থেকে 30,000 টাইপ অফ প্রোটিন তৈরি হয়। এবং সেই প্রোটিনগুলো বিভিন্ন কাজ করে বা আমাদের বিভিন্ন ক্যারেক্টার তৈরি করে বা বিভিন্ন কাজ করে। তাহলে প্রোটিন এবং সেই প্রোটিনটা আলটিমেটলি কি করে? না কোনো না কোনো ওয়ার্ক করে অর ক্যারেক্টার বা কোনো বৈশিষ্ট্য। তো জেনেটিক্স যখন পড়বো তখন তো এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ডিনোট করব। তাহলে একটা সেলের মধ্যে, এবার মনে রাখতে হবে মেইন একটা কনসেপ্ট, যে একটা সেলের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকে তার মধ্যে এই 25 থেকে 30,000 রকমের জিন থাকে। তাহলে এরপর যদি বলি যে আমাদের মনে কর ডিফারেন্ট টাইপ অফ সেল আছে, বডিতে ডিফারেন্ট টাইপ অফ সেল আছে। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ সেল আছে, কিডনি সেল, নার্ভ সেল, লিভার সেল, স্কিন সেল, ব্লাড সেল, বিভিন্ন রকমের সেল আছে, বা আমাদের এই বিটা সেল, আলফা সেল, কি বলে তোর স্পারমাটোগোনিয়াম সেল, উগোনিয়াম সেল ফিমেলদের ক্ষেত্রে, তো বিভিন্ন রকমের সেল আছে। তো এই সমস্ত সেলের মধ্যে মনে রাখতে হবে এই সমস্ত সেলের মধ্যে সমস্ত রকমের জিন থাকে, সমস্ত সেলের মধ্যে সমস্ত রকমের জিন থাকে, এটি মনে রাখতে হবে। যে একদম আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের বডিতে টোটাল যত যা সেল আছে সেই সমস্ত সেলে সমান সংখ্যক ডিএনএ এবং সমান সংখ্যক জিন থাকে। তাহলে কিডনির সেলটা কিডনি এবং লিভারের সেল লিভার, বা কিডনির সেলের প্রোটিন এবং লিভারের সেল তো প্রোটিন আলাদা, তাহলে কি করি? না সমস্ত সেলের মধ্যে সমস্ত জিনই থাকে, কিন্তু বিভিন্ন সেলে বিভিন্ন জিন অ্যাক্টিভ কন্ডিশনে অর্থাৎ ইউক্রোমাটিন ফর্মে এবং বিভিন্ন জিন ইনঅ্যাক্টিভ ফর্মে অর্থাৎ হেটেরোক্রোমাটিন ফর্মে থাকে। তাহলে আমরা এই যে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন দেখছিলাম, এই ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন রিজিয়ন, তো যে সেলের মধ্যে, তাহলে একটা সেলের মধ্যে সমস্ত রকম জিনই আছে। একটা টোটাল হিউম্যানের, একটা মানুষ যদি আমরা হিউম্যান সেল দেখি, তাহলে হিউম্যান অর্গানিজমের মধ্যে বা একটা মানুষের যত যা জিন হয় অর্থাৎ এই 25 থেকে 30,000 টাইপ অফ জিন
সমস্তই একটা সেলের মধ্যে আছে, কিন্তু কিছু জিন ইনঅ্যাক্টিভ ফর্মে বা হেটেরোক্রোমাটিন ফর্মে আছে, আবার কিছু জিন অ্যাক্টিভ ফর্মে বা ইউক্রোমাটিন ফর্মে আছে। তাহলে যেখানে যে সেল, যেমন আমরা যদি বলি যে ইনসুলিনের জিন, মনে কর ইনসুলিন জিন, ইনসুলিন জিন আমরা জানি ইনসুলিন কোথা থেকে তৈরি হয় না, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। তার মানে ইনসুলিন জিনটা প্যানক্রিয়াসের বিটা সেলে অ্যাক্টিভ কন্ডিশনে থাকে বা ইউক্রোমাটিন ফর্মে থাকে। কিন্তু আমরা জানি ডাব্লিউবিসি সেল থেকে বা আমাদের যে ডাব্লিউবিসি সেল বা লিভারের একটা সেল, সেখান থেকে কি ইনসুলিন তৈরি হয় না? তার মানে কি ইনসুলিন জিনের মধ্যে নেই? আছে, কিন্তু হেটেরোক্রোমাটিন ফর্মে বা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। তাহলে একটা সেলের মধ্যে সমস্ত রকম জিনেই থাকে, কিন্তু কি বললাম না, কিছু জিন ফাংশনাল স্টেটে বা ইউক্রোমাটিন স্টেটে থাকে বা অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, কিছু জিন নন ফাংশনাল স্টেটে বা হেটেরোক্রোমাটিন স্টেটে থাকে বা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। এখন আমরা যদি দেখি যে এই জিন থেকে বললাম প্রোটিন তৈরি হয়, কিভাবে প্রোটিন তৈরি হয়? এর রাস্তাটা কি? এর একটা রাস্তা আছে বা পাথওয়ে আছে। স্যার হ্যাঁ, স্যার এই হেটারোক্রোমাটিনটা যদি ইউক্রোমাটিনে ট্রান্সফার হয়ে যায় তাহলে কি অ্যাটাভিজম হতে পারে? তো যেখানে ছিলাম দেখ, এই জিনগুলোর কি বললাম না, প্রোটিন তৈরি করার একটা রাস্তা আছে, যেটা কি না, জিন মানে কি, ডিএনএর অংশ, ডিএনএ। এই ডিএনএ থেকে প্রথমে কি হয় না, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন, তারপরে কি হয় না, আরএনএ তৈরি হয়। তো প্রথমেটা আমরা যদি ইউক্যারিওটিক পড়ছি, তো প্রথমে যে আরএনএ তৈরি হয় সেই আরএনএ হচ্ছে কি না এইচএন আরএনএ বলা হয় বা হেটেরো নিউক্লিয়ার আরএনএ। এইচএন আরএনএ বা হেটেরো নিউক্লিয়ার আরএনএ বা প্রি এমআরএনএ বলা হয়, প্রি এমআরএনএ। এবং এইখান থেকে এর একটা কিছু মডিফিকেশন, যেমন স্প্লাইসিং বলে একটা মেকানিজম ঘটে, স্প্লাইসিং, তার সাথে এর মডিফিকেশন ঘটে, অর্থাৎ ক্যাপিং এবং টেলিং ঘটে। মডিফিকেশন, এখানে দুটো ঘটনা ঘটে, একটা যে 5 প্রাইম প্রান্তে ক্যাপিং এবং 3 প্রাইম প্রান্তে একটা টেল যুক্ত হয়, পলিএটেল, টেলিং বলা হয়। এই দুটো মডিফিকেশন হয়, তার সাথে কিছু এডিটিং হয়, কিছু জিনের ক্ষেত্রে এডিটিং হয়, কিছু জিনের ক্ষেত্রে এডিটিংটা আমরা এখানে না ধরলেও চলবে, এডিটিংটা পার্টিকুলার কিছু জিনের ক্ষেত্রে হয়। তো মেনলি স্প্লাইসিং এবং মডিফিকেশন সমস্ত জিনের ক্ষেত্রেই হয় ইউক্যারিওটিক। হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএ, যার লাস্টে একটা এরকম পলিএটিএল থাকবে আর এখানে একটা 7 mg ক্যাপ, 7 mg ক্যাপ, এবং লাস্টে একটা অনেকগুলো অ্যাডেনিন যুক্ত একটা টেল সিকোয়েন্স বা পলিএটিএল বলা হয়, অনেকগুলো অ্যাডেনিন থাকে বলে, অনেকগুলো এ আছে অ্যাডেনিন। তো এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা এমআরএনএ তৈরি হলো। এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে, এটা ঘটনাটা ঘটে কোথায়, নিউক্লিয়াসে, এটা ঘটে নিউক্লিয়াসে, এবং নিউক্লিয়াস থেকে এই এমআরএনএটা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে এই এমআরএনএর সাথে কি হয় না, রাইবোজোম যুক্ত হয়, এর সাথে রাইবোজোম যুক্ত হয়েছে এবং এর ট্রান্সলেশন ঘটায়, ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশন হওয়ার পরে কি হয় না, প্রোটিন তৈরি হয়, এখান থেকে অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে ট্রান্সক্রিপশন, তারপরে কিছু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যেটাকে বলা হয় স্প্লাইসিং এবং মডিফিকেশন। পোস্ট ট্রান্সক্রিপশনাল মানে ট্রান্সক্রিপশনের পরবর্তী কিছু জিনিস। তারপরে কি হয় না, ও নিউক্লিয়াস থেকে বাইরে আসে নিউক্লিওপোর দিয়ে, সেই নিউক্লিয়ার পোর কমপ্লেক্স আছে, ইম্পোর্টেন্ট প্রোটিন আছে, বিভিন্ন প্রোটিন আছে, তারা বাইরে বার করে, এবং কি হয় না, ওর তারপরে ট্রান্সলেশনের পর রাইবোজোমের সাথে সংযুক্ত, এবং ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হয়, ট্রান্সলেশনের পর এখানে প্রোটিনটা তৈরি হয়, অ্যাজ এ পলিপেপটাইড চেন প্রোটিনটা তৈরি হয়। তো এই যে এই পাথওয়েটাকে বলা হয় কি, এইটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা, এটাকে বলে সেন্ট্রাল ডগমা।
তো তার মধ্যে আরো দুটো জিনিস আছে। তাহলে কোষের যেমন প্রোটিন তৈরির পাথ হয়, এটা যে প্রসেস অফ জিন এক্সপ্রেশন, এটাকে বলা হয় এটা জিন এক্সপ্রেস করছে, অর্থাৎ জিন প্রোটিন তৈরি করছে, বা পাথওয়ে অফ জিন এক্সপ্রেশন। এর সাথে দুটো কাজ আমরা যদি জুড়ে দিই, না দেখা যায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেল ডিভিশনের আগে, যেটাকে বলে রেপ্লিকেশন। আর কিছু ভাইরাল জিনোম আর একটা কাজ করতে পারে, সেটা কি না আরএনএ থেকে বা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করে, যেটাকে বলা হয় কি না রিভার্স ট্রান্সক্রিপশন। কিছু রেট্রো ভাইরাস যারা, তারা পারে রিভার্স ট্রান্সক্রিপশন করতে। আমাদেরও কিছু ট্রান্সপোজেবল এলিমেন্ট আছে বা রেট্রোপোজমস আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি। তাহলে দেখ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই সমস্ত যে কাজগুলো, এগুলোকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা। এবং এগুলোই হচ্ছে একটা নিউক্লিয়াসের মেন কাজ বা একটা সেলের মেন কাজ, সেন্ট্রাল ডগমা বলা হয় এটা। এই সেন্ট্রাল ডগমার মধ্যে কি কি আছে না রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন, এই চারটি জিনিস। তাহলে এটা গেল একটা দিক, আমরা পাথওয়ে পড়লাম বা কিভাবে জিন থেকে প্রোটিন তৈরি এটসেট্রা দেখলাম। এরপরে যাই যে ক্রোমোজোম। তোরা ক্রোমোজোম কথাটা শুনেছিস যে নিউক্লিয়াসের মধ্যে বা আমাদের সেলের মধ্যে ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম কখন দেখা যায় বা ক্রোমোজোম জিনিসটা কি না, একটা সেল যখন ডিভাইড করতে যায়, ডিভিশন ফেজে, এইটা এতক্ষণ যেটা বললাম সেটা সব ইন্টারফেজের কাজ, এই সব কাজ ইন্টারফেজে হয়। তাহলে একটা সেলের যদি আমরা লাইফ সাইকেল দেখি, তাহলে তার দুটো ফেজ আছে, একটা হচ্ছে ইন্টারফেজ আর হচ্ছে মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজের আবার তিনটে দশা আছে, G1, S আর G2। আর মাইটোটিকের চারটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো একটা সেল ম্যাক্সিমাম সময়টা কাটায় ইন্টারফেজে, আর খুব কম সময়ের মধ্যে ডিভাইড করে মাইটোটিক ফেজ। অর্থাৎ এইটা 24 ঘন্টা, যদি একটা ম্যামাল সেলের ক্ষেত্রে দেখা যায় 24 ঘন্টা লাগে, তো এইটা হচ্ছে 23 ঘন্টা, এটা হচ্ছে 1 আওয়ার। তো এই যে 23 ঘন্টা, এই 23 ঘন্টা কি না, ওর মধ্যে ইনট্যাক্ট নিউক্লিয়াস থাকে, তার মধ্যে জিনোম থাকে, এই যে ক্রোমাটিন জালিকা, ডিএনএ এটসেট্রা, তারা ফাংশনাল স্টেটে থাকে, তারা কাজ করে। আর যখন সেলটা ডিভাইডিং ফেজে যায়, অর্থাৎ মাইটোটিক ফেজে যায়, তখন কি হয় না, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দিয়ে সেলটার জেনেটিক মেটেরিয়ালটা দুভাগ হয়ে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। সেই সময় কিন্তু কোনো নিউক্লিয়াস বলে কিছু থাকে না। সেই সময় কি হয় না, এর নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিয় লাস্টটা অবলুপ্ত হয়ে যায়, এবং ক্রোমাটিন জালিকাটা কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে। তাহলে এই ক্রোমাটিন জালিকাটাই আমরা কি দেখবো না, প্রোফেজ দশায়, অর্থাৎ মাইটোটিকের শুরুতে, মাইটোটিক ফেজের বিভাজন দশার শুরুতে প্রোফেজে কি হয় না, ক্রমশ কনডেন্স হয়ে, ঘনীভূত হতে 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 কনডেন্স হতে 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 কি করে না, ক্রোমোজোম তৈরি করে। এখন এখানে একটা মনে রাখার বিষয় বা একটা ব্যাপার, কনসেপচুয়াল জিনিস, যে ডিএনএ থেকে তাহলে ক্রোমোজোম তৈরি, ডিএনএটাই কনডেন্স হয়ে তাহলে ক্রোমোজোম তৈরি, তাই তো, কখন না সেল ডিভিশনের সময়। তাহলে একটা ওয়ান ডিএনএ কি তৈরি করে না, ওয়ান ক্রোমাটিড। ওয়ান ডিএনএ, ওয়ান ক্রোমাটিড, একটা ডিএনএ থেকে একটা ক্রোমাটিড তৈরি হয়। দেখ, আমাদের সেল ডিভিশন যখন হয়, অর্থাৎ একটা সেল যখন মাইটোটিক ফেজ আস্তে আস্তে যখন বিভাজন দশা যায়, তখন তার টোটাল জেনেটিক কন্টেন্টটা ডবল থাকে, বা টোটাল তার ডিএনএ কন্টেন্টটা ডবল হয়ে যায় অলরেডি। কারণ কি, একটা সেল যদি ডিভাইড করতে হয়, একটা সেলকে যদি ভাগ করতে হয়, বা একটা, আমরা যদি কোনো মনে করি জিনিস ভাগ করি, যে আমার কাছে মনে কর 10টা জিনিস আছে, আমি সেটাকে দুভাগে ভাগ করবো, এমন ভাগে বা দুভাগে ভাগ করবো যে দুজনেই 10টা করে পাবে। তাহলে আমাকে কি করতে হবে না, আগে আরো 10টা নিয়ে আসতে হবে, অর্থাৎ আগে 10টাকে 20 করে রাখতে হবে,
তবে তো আমি দুজনকে 10-10 ভাগ করতে পারবো। তাহলে একটা স্কুইয়েন্ট সেল যখন ডিভাইড করে বা একটা সেল যখন ডিভাইড করে সিমিলার টাইপের দুটো সেল তৈরি করে মাইটোসিস সেল ডিভিশনে, তো অবশ্যই তাকে কি করতে হবে না, তার আগে নিজেকে কি করতে হবে না, ডবল করে নিয়ে আসতে হবে। বা মিওসিস সেল ডিভিশনে যখন হাফ করে 4টে সেল তৈরি করে মানে সেই ডবল, তাহলে কি করতে হবে না, ওকে আগে ডবল করে নিয়ে আসতে হবে। তাহলে সেলটা যখন ডিভাইড ফেজে যায় তার আগে কি না, এই এস দশায় ওর ডিএনএটাকে ডবল করে অর্থাৎ রেপ্লিকেশন করে। তাহলে রেপ্লিকেশন কি না, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, যেটা কোথায় ঘটে না, এই এস দশায়। মনে রাখবি এই কোশ্চেনটা, শুধু জাস্ট এই কোশ্চেন যে রেপ্লিকেশন কোন দশায় ঘটে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় 20 থেকে 21 বার এসছে। জাস্ট সিম্পল একটা কোশ্চেন যে ডিএনএ রেপ্লিকেশন সেল সাইকেলের কোন ফেজে ঘটে। খুব সিম্পল একটা প্রশ্ন। বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন মেডিকেল থেকে শুরু করে আইপিএমটি আগে যত যে এক্সাম হতো বা এখনো পর্যন্ত যত যে এক্সাম হয়, যত যে হায়ার স্টাডিজের এক্সাম হয়, নেট সেট বা বিভিন্ন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, এই সব কিছুতে প্রচুর বার এই কোশ্চেনটা আসে যে রেপ্লিকেশন কোন ফেজে হয়। এটা খুবই মনে রাখার বিষয়, ভুলার একেবারেই বিষয় নয় যে ইন্টার ফেজের বা সেল সাইকেলের এস ফেজে রেপ্লিকেশন হয় এবং রেপ্লিকেশনের মাধ্যমে কি করে না, সেল তার জেনেটিক মেটেরিয়ালটাকে ডবল করে নেয় এবং তারপরে প্রোফেজ দশায় গিয়ে কি হয় না, ক্রোমোজোম ফর্ম করে। তাহলে প্রোফেজের পরে মেটাফেজে আমরা যে ক্রোমোজোমটা দেখতে পাবো, সেই ক্রোমোজোমটা কি না, যেহেতু ডবল হয়ে এসেছে ডিএনএটা, তার জন্য ক্রোমোজোমটা হয় একটা ডবল ফেজ, দেখতে লাগে একটা ডবল মোটা সেট এরকম ক্রোমোজোম লাগে দেখতে এরকম, যার দুটো ক্রোমাটিড থাকে, দুটো ক্রোমাটিড। এই এক একটা ডিএনএ এক একটা ক্রোমাটিড তৈরি করে। তাহলে একটা, এটা একটা যদি ক্রোমোজোম হয়, কোন দশার ক্রোমোজোম না, মেটাফেজ ক্রোমোজোম, এটা একটা মেটাফেজ ক্রোমোজোম। এখন এখানে যে ইনফরমেশনটা বা যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা কি না, একটা মেটাফেজ ক্রোমোজোমের মধ্যে, একটা মেটাফেজ ক্রোমোজোমের মধ্যে কটা ক্রোমাটিড থাকে না, দুটো ক্রোমাটিড। তার মানে কটা ডিএনএ আছে না, দুটো ডিএনএ। তাহলে একটা মেটাফেজ ক্রোমোজোম, একটা মেটাফেজ ক্রোমোজোম তার মানে টু ক্রোমাটিড, তার মানে টু ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা ক্রোমাটিড, এটা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, টু ক্রোমাটিড। এবং টু ক্রোমাটিড মানে টু ডিএনএ। তাহলে আমরা যদি মেটাফেজ স্টেজে, মেটাফেজে আমরা যদি 46 ক্রোমোজোম দেখতে পাই, 46 যদি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46 ক্রোমোজোম ডবল ফর্মে আছে, তার মানে কতগুলো ক্রোমাটিড আছে না, ক্রোমাটিড আছে 92 ক্রোমাটিড। তার মানে ডিএনএ কতগুলো আছে না, 92 ডিএনএ। এখন এই মেটাফেজ ক্রোমোজোমটাই ভাগ হয়ে অ্যানাফেজে কি হয় না, ভাগ হয়ে যায়। অ্যানাফেজে যদি আমরা ক্রোমোজোম দেখি, তাহলে অ্যানাফেজে ক্রোমোজোম কিন্তু এই ধর একটা মেটাফেজ ক্রোমোজোম যার মধ্যে দুটো ক্রোমাটিড ছিল। এখন অ্যানাফেজে কি হয়েছে না, ভাগ হয়ে গেছে, এদিকে একটা ক্রোমাটিড ক্রোমোজোম যাচ্ছে, এবং এইদিকে একটা ক্রোমোজোম যাচ্ছে। এখন এইগুলো হচ্ছে, এইটা যদি মেটাফেজ ক্রোমোজোম হয়, এইগুলো হচ্ছে অ্যানাফেজ ক্রোমোজোম। অর্থাৎ অ্যানাফেজ স্টেজে আমরা যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি ভাগ হয়ে যাওয়ার পরে, এই অ্যানাফেজ ক্রোমোজোম গুলো এরা এই ক্রোমাটিড মাইক্রোটিবিউলের সাথে যুক্ত আছে এবং এরা ক্রমশ সেলটার পোলের দিকে বা সেন্ট্রোজোমের দিকে সরে সরে আসছে, এদিকে মুভ করে আসছে। এই অ্যানাফেজ ক্রোমোজোম, তাহলে অ্যানাফেজ ক্রোমোজোম মধ্যে কটা ক্রোমাটিড আছে না, একটা করে। এখানে মেটাফেজে ডবল ছিল, দুটো ক্রোমাটিড ছিল, এখানে ভাগ হয়ে একটা হয়ে গেছে। তাহলে এই অ্যানাফেজ ক্রোমোজোম মানেই মনে রাখতে হবে যে সিঙ্গেল ক্রোমাটিড বা ওয়ান ক্রোমাটিড মানে ওয়ান ডিএনএ। হয়েছে? এই হচ্ছে আমাদের ক্রোমোজোম নাম্বার বা সেলের দুটো ফেজ, যেটা যে সময় আমরা মেনলি ক্রোমোজোম দেখতে পাই, মেটাফেজ আর অ্যানাফেজ, সেই সময় একটা ক্রোমোজোম তার মধ্যে কতটা ডিএনএ থাকে বা কটা ডিএনএ থাকে তার মেন কনসেপ্ট। তাহলে কি না, একটা মেটাফেজ ক্রোমোজোম মানে ডবল কন্ডিশনে আছে, তার মধ্যে দুটো ক্রোমাটিড আছে এবং দুটো ডিএনএ আছে। আর অ্যানাফেজ মানে তখন ভাগ হয়ে গেছে দুটো ক্রোমাটিড, অর্থাৎ ডিএনএ দুটো আলাদা হয়ে গেছে, একটা এইদিকে যাবে এই সেলে, একটা ওইদিকে সেলে যাবে, এবং তখন সেগুলো হচ্ছে কি না, এক একটা ক্রোমোজোম মানে এক একটা ক্রোমাটিড এবং এক একটা
ডিএনএ। এরপরে আরেকটা জিনিস বলে শেষ করে দেবো আজকে, যে এই ক্রোমোজোম ফরমেশনের দরকার হলো কেন। তাহলে দেখ, একটা সেল যখন ফাংশনাল স্টেটে থাকে তখন তার কি নিউক্লিয় পর্দা থাকে, নিউক্লিওলাস থাকে, এবং নিউক্লিয় পর্দার মধ্যে ডিএনএটা সুরক্ষিত অবস্থায় থাকে। এই কোষটা সাইটোপ্লাজমে যে সমস্ত এনজাইম আছে, প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যেমন ডিএনএস, আরএনএস, যারা কি বা নিউক্লিয়াস, যারা কি নিউক্লিক অ্যাসিডকে ডাইজেস্ট করে নষ্ট করে দেয়, কেটে দেয়। তো সেই একটা সেল যখন তার জেনেটিক মেটেরিয়ালটাকে দুভাগে ভাগ করবে, অর্থাৎ সাইটোপ্লাজমের থ্রু দিয়ে যখন দুটো সেলে পাঠাবে, তখন সাইটোপ্লাজমের মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা আসলে পরে যাতে কোনো এনজাইম ওকে নষ্ট করতে না পারে, সেই জন্য ওকে সুন্দর করে প্রোটিন দিয়ে প্যাক করে দেয়, এবং সেই প্রোটিন দিয়ে প্যাক করা ফর্মটার নামই হচ্ছে ক্রোমোজোম। আমরা যেমন কোনোটা জিনিসকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে কি করি না, সুন্দর করে ভালো করে র্যাপ করে দিই, প্রোটিন এই কোনো কভার বা পেপার বা ইত্যাদি মুড়ে দিই, যাতে কিনা ও মাঝপথে নষ্ট না হয়। একইভাবে একটা সেল যখন তার জেনেটিক মেটেরিয়ালটা দুভাগে ভাগ করে, একটা সেল থেকে একটা সেলে ট্রান্সফার করে, তখন কি না ওকে সুন্দর করে প্রোটিন দিয়ে প্যাক করে দেয়, যাতে ও মাঝপথে নষ্ট না হয়ে যায়। আর নিউক্লিয় পর্দা তো অবলুপ্ত হতেই হবে। নিউক্লিয় পর্দা অবলুপ্ত না হলে কিনা স্পিন্ডিল অ্যাপারেটাস তৈরি হবে না, অর্থাৎ মাইক্রোটিবিউল গুলো এসে ক্রোমোজোমের সাথে যুক্ত হতে পারবে না, এবং মাইক্রোটিবিউল যুক্ত হতে না পারলে ক্রোমোজোমের সেপারেশন হবে না, বা ক্রোমোজোম গুলো দুটো সেলে ভাগ হবে না। তাহলে ক্রোমোজোমকে মাইক্রোটিবিউলের সাথে যুক্ত করতে হবে, তার জন্য নিউক্লিয় পর্দা থাকা চলবে না, নিউক্লিয় পর্দা তাহলে অবলুপ্ত হতে হবে। আর নিউক্লিয় পর্দা অবলুপ্ত হলেই বা নষ্ট হয়ে গেলেই টোটাল ডিএনএ কন্টেন্ট পড়ছে সাইটোপ্লাজমে। এখন সাইটোপ্লাজমের ক্ষতিকারক উৎসেচক যাতে ওকে নষ্ট করতে না পারে, সেই কারণে কি করতে হবে না, ওকে প্রোটিন দিয়ে প্যাক করে দিল, এবং সেটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখ, ক্রোমোজোম একটা কি দাঁড়ালো না, ইনঅ্যাক্টিভ স্ট্রাকচার। কেন না, যখন প্রোটিন দিয়ে আমরা কোনো একটা জিনিসকে মনে করি, কোনো একটা জিনিস ধর পাঠাচ্ছি কোনো একটা জায়গাতে অন্য একটা জায়গায়, আমরা যদি তাকে মুড়িয়ে দিই, ভালো করে কোনো জিনিস দিয়ে প্যাক করে দিই, তাহলে প্যাক করা অবস্থায় মাঝ পথের যারা নিয়ে যাচ্ছে তারা যেমন ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, ইউজ করতে পারবে না, একইভাবে প্যাক থাকা অবস্থাতে যার কাছে পৌঁছালাম সেও ইউজ করতে পারবে না, তাকে প্যাকটা খুলতে হবে। তাহলে যেমন ভাবে ক্রোমোজোম ফর্ম মানে একটা প্যাক ফর্ম, প্রোটিন দিয়ে প্যাক করা আছে, যেমন ভাবে ওই সময় কোনো ক্ষতিকারক উৎসেচক সাইটোপ্লাজমে থাকা ক্ষতিকারক উৎসেচক ওকে যেমন নষ্ট করতে পারবে না, একইভাবে প্রয়োজনীয় উৎসেচক যারা এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ঘটায়, যে ট্রান্সক্রিপশন ঘটায় যারা ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, যে এনজাইম আরএনএ পলিমারেজ, সেও কিন্তু ডিএনএ সংস্পর্শে আসতে পারবে না, অর্থাৎ ট্রান্সক্রিপশন ঘটাতে পারবে না। তাহলে যেমন ভাবে ক্ষতিকারক এনজাইম ডিএনএ সংস্পর্শে আসতে পারছে না, ওকে প্যাক করা আছে বলে ওকে নষ্ট করতে পারছে না, একইভাবে প্রয়োজনীয় উৎসেচক ও সংস্পর্শে এসে ওকে কি করতে পারছে না, ওইখান থেকে ট্রান্সক্রিপশন ঘটাতে পারছে না বা আরএনএ তৈরি করতে পারবে না। তাহলে আরএনএ তৈরি হচ্ছে না মানে কি, ও ইনঅ্যাক্টিভ আছে, তখন সেই মুহূর্তে কোনো কাজ করছে না। সেই কারণে ক্রোমোজোম হচ্ছে কি না একটা ইনঅ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে এটা মনে রাখতে হবে যে ক্রোমোজোম একটা অলওয়েজ ইনঅ্যাক্টিভ স্ট্রাকচার। এখন এইখান থেকে এই হেটেরোক্রোমাটিন কনডেন্সড বা ঘনীভূত অবস্থা মানে কি না, ওর সংস্পর্শে এনজাইম আসতে পারছে না, ও ইনঅ্যাক্টিভ। একইভাবে হেটেরোক্রোমাটিন মানে কি, কনডেন্স অবস্থা, ঘনীভূত অবস্থা, ওর সাথে প্রোটিন যুক্ত হয়ে আছে, সেই কারণে কি না কোনো প্রয়োজনীয় এনজাইম হেটেরোক্রোমাটিন রিজনে এসে ডিএনএ সংস্পর্শে আসতে পারবে না এবং প্রোটিন তৈরি করতে পারবে না, সেই কারণে হেটেরোক্রোমাটিন হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইউক্রোমাটিন মানে ওপেন রিজন, এরকম ওপেন ডিএনএ, এনজাইম আসতে পারবে, ট্রান্সলেশন হবে, অর্থাৎ ও অ্যাক্টিভ। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে অ্যাক্টিভ, হেটেরোক্রোমাটিন ইনঅ্যাক্টিভ, আর ক্রোমোজোমও হলো ইনঅ্যাক্টিভ। তাহলে এই হলো নিউক্লিয়াস সম্পর্কে আমাদের, বা নিউক্লিয়াসে থাকা জেনেটিক মেটেরিয়াল সম্পর্কে আমাদের বেসিক নলেজ। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। জেনেটিক্সের বাকি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো।